আমরা হীরক রাজার দেশে এই কথাটি বলবো না, সেই তুলনা দেওয়ার হয়তো এখনো সময় আসছে কি আসে নাই। কিন্তু হীরক রাজার দেশে না হলেও বাংলাদেশে থেকে আমরা ইউরোপ আমেরিকান বা যদি সরাসরি বলি যে আমেরিকা বা ব্রিটিশ গণতন্ত্র ফলো করব কিনা, ফলো করতে গেলে কি হয়, ওই যে বলে না, ছেঁড়া কাঁথায় শুয়ে আপনি যদি আসমানের চাঁদের স্বপ্ন দেখেন তাহলে কতটা বাস্তবসম্মত। এই বাংলাদেশে এই যে আইন আইন কিভাবে অতীতে চলেছে, এখন কিভাবে চলে, এখনও যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন কিভাবে চলে, সত্যিকার অর্থে আইনের পথে চলছে কিনা, এটা কোটি টাকার প্রশ্ন। সবাই এখন জানে, সবাই বুঝে গেছে। নতুন আইন আরও আসছে। আইনে যেটা বলা হচ্ছে খুব ভালো কথা, বাংলাদেশের সকল আইন, ব্রিটিশ আমলের সকল আইনও ভালো ভালো কথাই বলা হয়েছে। এবার নতুন আইন নির্বাচন কমিশন নিয়ে বা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে যে আইনের কথা বলা হয়েছে, এই আইন শুনলে আপনাদেরও মাথা ঘুরবে কিনা। দেখেন, এই বাংলাদেশে যারা এখন সংস্কারের সঙ্গে জড়িত, জনাব আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান, ওনাকে নিয়ে প্রশ্ন। উনি আমেরিকান নাগরিক, উনি আমেরিকায় থাকেন, আমেরিকায় শিক্ষকতা করেন, আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি ম্যাক্সিমাম টাইমই আমেরিকায় থাকেন, দেশের বাইরে থাকেন, ইউরোপে থাকেন। এবং বাংলাদেশে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন শুধু নোবেল লরেট বলে এবং দেশে আলোচিত ব্যক্তিত্ব বলে, তাকে নিয়ে বড় কোনো প্রশ্ন নেই। কিন্তু অন্য যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বদিউল আলম মজুমদার, তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রধান। বদিউল আলম মজুমদার দেশে থাকেন, সত্য কথা বলেন, অনেক ত্যাগ তিতিক্ষা নিয়েছেন, অনেক চ্যালেঞ্জ নিয়েছেন, আওয়ামী লীগ সময়ে দেশে থেকে সত্য বলেছেন, নিঃসন্দেহে এই নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই। কিন্তু ওনার যে লবিং, উনি কোন পথের বাসিন্দা, কোন পথে চলেন, এটা সম্পর্কে মানুষ জানেন। মানে বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশনের যে প্রধান, তিনি কিছু চিন্তা ভাবনা করছেন। চিন্তা ভাবনার মধ্যে একটা অন্যতম চিন্তা হলো বাংলাদেশে একটা আইনের খসড়া তিনি প্রস্তাব করতে চান। 30 জানুয়ারির মধ্যে তিনি কমিশনের রিপোর্ট জমা দেন। সেই খসড়াটা হবে এরকম যে হত্যা, গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ অথবা দুর্নীতি, মানে বিশাল মাপের দুর্নীতি আর কি, সেরকমভাবে অভিযুক্ত যদি কেউ হয়, জাস্ট অভিযোগ করা হবে, তাহলে সে আর ইলেকশন করতে পারবে না। এর মধ্যে একটা হেতু খোঁজার সুযোগ আছে কি না, সেই হেতুটা কি খুঁজলে খোঁজা যায় আমি আপনাদেরকে বলবো। ধরেন, তার যে প্রস্তাব এবং আইনের খসড়া, তিনি আগে থেকে এটা চিন্তা ভাবনা করছিলেন, এখন আইনের খসড়া তৈরির কথা ভাবছেন যে এটা প্রস্তাব করবেন, যে এটা যেন চেঞ্জ আনা হয়। হত্যা, গুম, খুন, এটার জন্যে অভিযোগ কোথায়? অভিযোগ ধরেন ট্রাইব্যুনালে যদি অভিযোগ হয়, ট্রাইব্যুনাল যদি চার্জশিট গঠন করে, যেটা এখন মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল করা হয়েছে, অথবা যদি গুম খুন নিয়ে সরকার যে কমিশন করেছে তারা যদি অভিযোগ করে, তাহলেই কেউ আর নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা কোর্টের কোনো সাজা হইতে হবে না, কোনো প্রমাণ হইতে হবে না, মানে অকাট্য প্রমাণ হওয়া লাগবে না। ওনাদের যুক্তি হলো যে ওনারা যখন এটার অভিযোগটা গঠন করবেন, তার মধ্যে দিয়ে বোঝা যায় এদের সাজা হবে। তার মানে কি, প্রি অ্যারেঞ্জ যে সাজা হবেই নিশ্চিত। এইরকম একটা বিষয় যদি সামনে আসে, আপনারা কি বলবেন? আমি যদি প্রশ্ন তুলি যে এর আগে আওয়ামী লীগ সময়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে, জামাত ইসলামীর নেতা বিশেষ করে এবং বিএনপি নেতা, তাহলে তাদের ক্ষেত্রে প্রশ্নটা জামাত কি তুলেছে যে ওই ট্রাইব্যুনাল ও সরকারের ইচ্ছায় চলেছিল, সরকারের ইচ্ছায় চলেছিল বলেই এই মানবতা বিরোধী অপরাধে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে আন্তর্জাতিক একটা চক্রান্তের অংশ হিসাবে। এই একই কথা কি এখন একেবারে উড়িয়ে দেওয়ার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ আইন ব্যবস্থায়, ট্রাইব্যুনালে বা অন্য কোথাও? হত্যার জন্য অভিযোগ হলে এবং গণহত্যা, জুলাই হত্যা, এগুলোর জন্য অভিযোগ হলে নির্বাচন করতে পারবে না। হত্যা মামলাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সবশেষে একটাই বলি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি কিশোরগঞ্জে গিয়ে গুলি করেছেন। এটার আবার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর শেখ রেহানা, 3 নম্বর হচ্ছে আব্দুল হামিদ। হত্যা মামলা কোন পর্যায়ে গেছে? এর আগে অনেকবার আমরা কথা বলেছি যে হত্যা মামলাটাকে এখন ঝালমুড়ি বানিয়ে ফেলা হয়েছে, এরকম হয়েছে কিনা অনেক ক্ষেত্রে। আপনার জেরাই খান পান্না, তিনি তো বলেছেন যে তার বিরুদ্ধে হত্যার 94 নম্বর আসামি ঢাকার সেই পূর্ব প্রান্তে কোথায় গিয়ে নাকি এক ছেলেকে তিনি মেরে ফেলেছিলেন আন্দোলনের সময়। উনি বললেন, বাবা আমি ওই জায়গায় জীবনে যাই নেই। হয়েছে তো অনেক জায়গায় মামলা বাণিজ্য, অনেক জায়গায় এইসব ব্ল্যাকমেলিং হচ্ছে, অভিযোগ আছে না? এরকম অভিযোগ হইলেই আর সে ইলেকশন করতে পারবে না। প্রথম আলো একটা রিপোর্ট করেছে, প্রথম আলোর ওই রিপোর্টেই বলা হচ্ছে যে এই যদি আইন পাশ হয়, এই আইন যদি গৃহীত হয়, তাহলে আপনার আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে 2টি অভিযোগ ট্রাইব্যুনালে গঠন হয়েছে।
এবং আওয়ামী লীগের ম্যাক্সিমাম মন্ত্রী এমপি তারা আগামীতে ইলেকশন করতে পারবে না। তাহলে কি আওয়ামী লীগের রায় যেন ইলেকশন করতে না পারে সেই জন্য এই আইন করা হচ্ছে। এটা যদি করা হয় উদ্দেশ্যমূলকভাবে, তাহলে কথা হবে এর পরে যারাই ক্ষমতায় আসে তারা যে এটার এই আইনের মিসইউজ করবে না, এই নিশ্চয়তা কি গভর্নমেন্ট দিয়ে যাবেন? বা তারাই কি এটা বিশ্বাস করেন, নাকি শুধুমাত্র তারা যেটাকে ভালো মনে করছেন, পজিটিভ মনে করছেন, হওয়া উচিত মনে করছেন তাদের জায়গা থেকে, তাদের চেয়ার থেকে সেইটা বাস্তবায়নের জন্য এখন এই আইনের পথে আগানো? অথবা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে এমনিতে বাধা দেওয়া হলো না, নিষেধ করা হলো না, কিন্তু A to Z মোটামুটি ওই যে জামাত যেরকম বলে তাদের 1 নম্বর থেকে 11 নম্বর নেতা পর্যন্ত কাট করে ফেলা হয়েছিল, আওয়ামী লীগের যেরকম 1 থেকে 300-400 নম্বর পর্যন্ত কাট করা হয়, তখন আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তখন কি বলার জন্যে যে এই যে আমরা তো তাদেরকে বাধা দিই নেই, তারা ইলেকশনে আসেনি, ইলেকশনটাকে জায়েজ করার জন্য এরকম একটা বিষয় প্রশ্ন উঠতে পারে কিনা? তারও পরে আসেন এই যে জামাতে ইসলামীকে আওয়ামী লীগ যেটা করেছিল, জামাত কি শেষ হয়ে গেছে? জামাতের কি এখন প্রার্থী নাই? আগামী নির্বাচনে দেখা যাবে না তো 300 আসনের প্রার্থী দিয়ে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী এমন দল, আপনি যদি 400 কেন 4000 নাম্বার পর্যন্ত কাট করেন, ইলেকশনে প্রার্থী দিতে গিয়ে খুব বেশি অসুবিধা হবে তাদের। খুঁজে খুঁজে ওই যে কিছু ব্যাঙের ছাতার মতো যা দল আছে না বাংলাদেশে, এদের মতো খুঁজে 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 গিয়ে তো তাদের প্রার্থী বের করতে হবে না। এবার যদি এরকম একটা আইনের দিকে তাকান, আরও নানান এটা নিয়ে তর্ক বিতর্কে বিভিন্ন সুযোগ আছে, যারা আইন করছেন তারাও ভাবছে, তারা এই ভাবনা থেকেই নাকি জাতীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে তারা কথা বলছেন। ফলে এই ধরনের একটি আইন একসময় বুমেরাং হয়ে ফিরে আসে কিনা সেইটা কি ভাবনার এখনই সময় না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।